বছর বা 5 বছর অ্যানথ্রোপোলজি পড়ছো বা সোশিওলজি পড়ছো বা পলিটিক্যাল সায়েন্স পড়ছো, এটা টোটাল মানে এই সম্বন্ধে একদম সামারিটা তোমার পুরো ডিপার্টমেন্টের বা পড়াশোনার 10 মিনিট কিছু বলো তো। মানে যারা পড়াশোনা করে না, তো এমনি যে পড়াশোনা করে সে আপনারে 4টা 8টা সেমিস্টারে যে 32টা কোর্স পড়ছে, এই কোর্সের টাইটেল বলতে শুরু করবে। এরপরে মাস্টার্সের 8টা কোর্সের টাইটেল বলতে শুরু করবে। তো এইগুলো পড়ছি মানে কোর্স টাইটেল। রিয়েলি আপনি যদি আরো ছোট করে ভেঙে 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 জিজ্ঞেস করেন যে তোমার ডিপার্টমেন্ট আসলে পড়ায় কি, মানে পলিটিক্যাল সায়েন্স পড়ায় কি। আমার খুব মনে আছে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার প্ল্যানই ছিল যে আমি পলিটিক্যাল সায়েন্স পড়বো, এটা আমার প্রত্যাশা ছিল। তো ওই পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হওয়ার পরে যেটা হয়েছে, যেই প্রশ্নের উত্তর অনেক দিছি, এলাকায় আমার আব্বা যেহেতু ওই মাদ্রাসার শিক্ষক এবং ইমামও ছিলেন, তো অনেকে যখন জিজ্ঞেস করতো তুমি কোন সাবজেক্টে ভর্তি হয়েছো, আমি বলতাম পলিটিক্যাল সায়েন্সে। পরে বলতো তুমি হুজুরের পোলা, ভালো পোলা, তুমি এই পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছো কেন। মানে এই রাষ্ট্রবিজ্ঞান এর সাথে রাজনীতি মিলে টিলে তার কনসেপ্টে যেটা তৈরি হয়েছে, তো ভালোবাসে বলতেন তুমি ভালো পোলা, তুমি এই দিয়ে ভর্তি হয়েছো কেন। তো ফ্যাক্ট হলো আসলে তাদের কনসেপ্ট না, আমরা যারা পড়াশোনাটাও করি। এখন আরো খারাপ পড়লে হবে যে এটা আমার তো মানে বেয়াদব হিসেবে নাম ছড়াই না যাকে, এই জন্য বলা। প্রত্যেক ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি, এটা আমার ইউনিভার্সিটি তাই নাম করে বলছি, আপনি যদি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিকে ইন্টারভিউ করেন যে আপনি পুরো কোর্সে কি পড়ান, 80% টিচার 10 মিনিটে কিছু বলতে পারবে না। আমি আমার ফুয়াদবার মতোই বলি যে আমার ডিপার্টমেন্টের বিশ্ববিদ্যালয়ের 1-2 জনের কাছে আমার সামান্য কৃতজ্ঞতা বোধ আছে, বাকি প্রত্যেকের উপরে আমার একার না, 80% স্টুডেন্টদের ভীষণ ভীষণ কষ্ট, তারা আমাদের লাইফের ভ্যালুয়েবল টাইম নষ্ট করছে। ওই টাইম নষ্ট না করলে রাদার আমরা অন্য কোনো ট্রেনিং নিতে পারতাম, আমরা স্কিল অর্জন করতে পারতাম। তাই আমাদের লাইফ মানে সে নিজেই জানে না পুরো কোর্সে সে কি পড়ায়। এই জন্য বাংলাদেশের বাস্তবতা। তো এখন এই যে বাংলাদেশের পড়াশোনাটা 80% মানুষের ক্ষেত্রে যেটা বার্ডেন তার লাইফে, ইভেন তার প্রোডাক্টিভিটি নষ্ট করে। এটা একটা ছোট গল্প বলি, আমি একটা বাংলাদেশের বড় কোচিংয়ে দীর্ঘদিন ধরে ক্লাস নিয়েছি। তো এইখানে একটা ছেলে, ও চা বানায়, তো কিছুদিন তো দেখলাম যে মানে ওরা সবাই বকে, মানে চাটা অত ভালো করে বানায় না, ঠিক মতো সার্ভ করে না। তাই এরপর আমি একদিন ওরা বুঝবার চেষ্টা করলাম, জিজ্ঞেস করলাম যে তোমার যে সবাই বকে তুমিও ঠিক মতো দাও না, মানে হিসাব হলো যে যেটা করবে, যে চা বানাবে ওটাই তো একই বানাবে। তখন ও বললো স্যার আমি একটা ডিগ্রি পাস পড়া। ও নিতে পারে না, ফ্যাক্ট ইজ ও ডিগ্রি পাস করছে। এখন এই ডিগ্রি পাস ওর যা প্রত্যাশা, এতেও ডিগ্রি পাসের কোনো চাকরি তো পাইতেছে না, তাহলে তো করতেছে 8 পাসের একটা, মানে 8 পাস করে যে চাকরিটা করার কথা এইটা। এখন ফলে যেটা হইতেছে, ও যেহেতু ডিগ্রি পাস করে ফেলতেছে, এখন চাটাও ভালো বানাইতে পারতেছে না, আর ডিগ্রি যে একটা সার্টিফিকেট নিচ্ছে ওই অনুযায়ী কোনো চাকরি করতে পারতেছে না। ফাইনালি কি হইতেছে, ওর চেয়ে যে 8 পাস করা ছেলেটা অনেক ভালো চা বানায় এবং ওর ইনক্রিমেন্ট দ্রুত হয়, আর ও মোড়ামুড়ি করে চা দেয় না, ডানে করে বামে করে। ও চিন্তা করে আমি একটু ভালো পড়াশোনা করলে তো আমিও তো জায়গায় মাস্টার হইতে পারতাম। এখন না হইছে মাস্টার, না হইছে ভালো টি মেকার। তো এই যে আমাদের অনেকের জীবন, আমি ভালো রিক্সা চালাইতে পারি না, কেন রিক্সা চালাইলে অনার্সে পড়ি, রিক্সা চালাবো কেন, অনার্স পাস করছি মুদির দোকান করবো কেন। এই সার্টিফিকেটটা আমাদের লাইফে প্রচন্ড প্রোডাক্টিভিটি নষ্ট করতেছে বহু মানুষের, এই একটা সার্টিফিকেট ধরাই দেয়া। তো আমার যেটা মনে হচ্ছে যে আসলে আমাদের এই সার্টিফিকেট কমানো দরকার। এত মানুষ দুনিয়ায় বাংলা লিটারেচার পড়বে, ইংলিশ লিটারেচার পড়বে, সোশ্যাল সায়েন্সের, আর্টসের এত সাবজেক্ট দুনিয়ায় লাগবে কেন। এবার আপনি দেখবেন জরিপ বলছে এই যে বাংলাদেশের যতগুলো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আছে, এবারও এর প্রায় 60% ভর্তি হয় নাই। মানে যতগুলো কোটা আছে 60% ভর্তি হয় নাই। কেন ভর্তি হয় নাই? কারণ সে হচ্ছে এই পলিটেকনিকে পড়ে তারপরে কি করবে, তার সোশ্যাল ডিগনিটি নাই। তো এর সাথে তার যে বন্ধু, এখন মুশকিল হইলো 4 লাখ কেন বিসিএস দেয় বাংলাদেশে। সবাই জানে যে ক্যাডার হবে 1800 থেকে 2000, নন ক্যাডার হবে 2000, সর্বোচ্চ 5000। এরপরে কোনো 4 লাখ পরীক্ষার্থী, এটাকে কেন্দ্র করে হয়েছে কোটি কোটি টাকার কোচিং বাণিজ্য। এটার বড় কারণ হলো আমরা যেই জায়গাটা আমরা যত বলি যে এসএমই করতে হবে, আর এসএমইর আরেকটা মুশকিল হইলো এইখানে যারা আছে তারা তো এসএমই করে না। আর এসএমইর যে বিরাট বিল্ডিং পান্থপথে কইরে রাখছে, ওইখানে তো আসলে যে ক্ষুদ্র উদ্যোক্তা সে পান্থপথ কোনোদিন আসেও না, আর সে যে নিজেও এসএমই করে সে নিজেও বোঝে না। এইটা হলো বাংলাদেশের সবথেকে একাডেমিয়ার বড় সমস্যা, যে উনি যে বড় এসএমইর অংশ উনি নিজেও বুঝে না। আর ওর যেখানে বিল্ডিং ঘুরে রাখছে এই বিল্ডিং এ তো পান্থপথ বসুন্ধরা বাসী উনি এসে করবে কি, মাথা খারাপ। তো ফ্যাক্ট হইলো আমরা একাডেমি এবং বাংলাদেশের আরেকটা বাস্তবতা হইলো, আপনি সোজা কথারও কোনো না কোনোভাবে অ্যাবস্ট্রাক্ট কইরা তুলতে না পারলে আপনি একাডেমিক হইতে পারবেন না। মানে একটা সোজা কথা, রবীন্দ্রনাথের এই কথাটা আমার কাছে আসলে জীবনের সব থেকে, আমি এটার ফিলোসফি হিসেবে নিয়েছি যে সহজ করে বলতে আমায় কহ যে সহজ কথা যায় না বলা সহজে। আপনি যে কোনো মানুষকে পরীক্ষা করে দেখবেন, একবার বলার পর বলবেন আর একটু সহজ করে কত, দেখবেন সেকেন্ড বার যা বলছে আগের চেয়ে কমপ্লেক্স করে বলছে। তো এইটা হলো আমাদের জাতিগত, এবং এই যে কমপ্লেক্স করে তুললো এইটার আবার আমরা একটা বিশাল এলিট ভাব মনে করি। দেখছো অনেক জ্ঞানী, কেন? কারণ তার সব কথা তো বুঝা যায় না। আমরা যেই পলিসিতে আছি সম্ভবত 15 থেকে 20 বছর পর বাংলাদেশের গার্মেন্টস মার্কেটটা এরকম আসলে থাকবে না।
গার্মেন্ট অন্যদিকে শিফট হয়ে যেতে পারে। যেমন আমরা গার্মেন্টস এক্সপার্ট করেছিলাম কেন, পৃথিবীর সব থেকে সস্তা শ্রম। তো এখন আমরা মিলে আবার যেটা করছি যে ন্যূনতম মানুষের যেন ডিগনিটি বাড়ে, একটু পয়সা বাড়ে। তো পয়সা বাড়লে কি হবে, যারা ইন্ডাস্ট্রি চালায় তাদের তো লেবার কস্ট বেড়ে যাবে, তো লেবার কস্ট বেড়ে গেলে তো প্রোডাক্টের দাম বেড়ে যাবে, তখন তো তারা আফ্রিকা চলে যাবে, তখন তো তারা বাংলাদেশে আসবে না, অন্যান্য দেশে যাবে। তো একমাত্র আরএনজির উপরে ডিপেন্ড না করে বরং 15-20 বছর পরে আমরা আরো কতগুলো খাত তৈরি করতে পারলাম। এই কথা বলার পরে আরেকটা মুশকিল হলো, আমরা হেভি ইন্ডাস্ট্রি নিয়ে যেই কথা বলি, যে হেভি ইন্ডাস্ট্রি করতে গিয়ে আমরা প্রচুর কৃষি জমি নষ্ট করবার চিন্তা করতেছি। যে আমরা এইখানে ধান হয় 1 কোটি টাকার, এই জমিতে আমি যদি একটা ইন্ডাস্ট্রি করতে পারি তাহলে 10 কোটি টাকা হবে, তাহলে আমি এইটা করবো, ফাইন। এখন এবং প্রমাণ দেওয়া হয় আমেরিকার, প্রমাণ দেওয়া হয় চীনের, কিন্তু মুশকিল হলো বাংলাদেশ সব আধা খাসরা প্রমাণ দেওয়া হয়, সব দেওয়া হয় না। আপনি চীনে বা আমেরিকার যে শিল্পের উন্নতি, এইটার সাথে আপনি এখনই গুগল করেন পৃথিবীর সব থেকে বেশি ধান হয় কোথায়, গম হয় কোথায়, এইরকম যত কৃষি পণ্য হয় কোথায়, এই প্রত্যেকটার প্রথম 5টার মধ্যে আপনি আমেরিকার চীনরে পাবেন। আপনি দেখেন প্রত্যেকটা, মানে যা আমরা খেয়ে পাচ্ছি এগুলো প্রত্যেকটা দেখবেন প্রথম 1 থেকে 10-এর মধ্যে চীন আছে, অথবা ইউএস আছে, রাশিয়া আছে। এখন বাংলাদেশের মুশকিল হলো, আমি যদি ওই জমিগুলো সব নষ্ট করে আমি আবার কি করলাম, যে আমি ইন্ডাস্ট্রি করলাম, তারপরে তো আবার কি হবে, আমার তো আমদানি নির্ভরতা বেড়ে যাবে, আমি ওই সব টাকা খরচ করে বিদেশ থেকে আবার খাবার কিনে আনা লাগবে। তো একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটা, যে আমি কম কৃষি জমিতে কিভাবে আমার উৎপাদন বাড়াইতে পারি, আবার কিছু কিছু জায়গায় আমি এমন কিছু ফার্ম তৈরি করতে পারি, এই যে একটা ভিশনারি জায়গা আমাদের খুব, এটা আমি বারবার বলি যে আমাদের কপাল খারাপ, জিয়াউর রহমানের পরে আমরা কোনো ভিশনারি স্টেটসম্যান পাইনি, যে দেশটাকে আসলে ওই অর্থে ভিশনারি চিন্তা করবে। মাওলানা ভাসানী যখন চীনে গেছেন তখন দেখে যে বিরাট বিরাট রাস্তা, মানে গাড়ি ঘোড়া অর্ধেকও চলে না, রাস্তা অকুপেট করে না, পুরো রাস্তা পড়ে আছে। তখন ধরে জিজ্ঞেস করতেছে যে এই তোমরা এত টাকা নষ্ট করছো কেন, এখানে এত বড় বড় রাস্তা বানাইছো, গাড়ি ঘোড়া চলে না। তখন বলছে মাওলানা, রেড মাওলানা বলতো তো তারে, যে তুমি যদি বাইচে থাকো 50 বছর পর এখানে আইসো, দেখবে এই রাস্তায় হয় না, এর চেয়ে অনেক বড় রাস্তা লাগবে, ইতিহাস বলে ওখানে এখন 2-3 তলা ফ্লাইওভার, মিনিমাম এতটুকু ভিশনারি চিন্তা তাদের ছিল। আর আমরা এই আপনাদেরকে বলি, মানে দুঃখের কথা, যে মগবাজার উপরে যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটার সব হয়ে গেছে অলমোস্ট, বড় বড় একটা যে পিলার উঠছে, এরপরে পত্রিকায় রিপোর্ট আসছে যে এই পিলার অনেকগুলো ভুল হয়েছে। তারপরে এইটার যিনি প্রধান আর্কিটেক্ট এবং তাদেরকে জিজ্ঞেস করছে, তিনি বলে সাংবাদিকদেরকে বলতেছে, এখন যে আপনারা বলেন এটা তো বানাইছি আপনাদের সামনে বসে, তখন বলেন নাই কেন? কি ভাই, রাস্তার উপরে বানাইতেছে, এখন আমি যদি এবার গিয়ে সেইটা বলি তাহলে বলবেন সরকারি কাজে বাধা। হ্যাঁ, এই কথা তো বলবেন। আর তাইলে আমি তাহলে আর্কিটেক্ট আসছে কিসের জন্য, রাষ্ট্র কোটি কোটি টাকা খরচ কইরা? তো এই হলো এই বাংলাদেশের মধ্য দিয়ে চলতেছে। তো আমার যেটা মনে হয়, যেটা সব থেকে উপেক্ষিত, আমাদের রেমিটেন্সের ব্যাপারটা। রেমিটেন্সে আমার সবচেয়ে খারাপ লাগলো আপনার, মানে ওই যে সিঙ্গাপুরে এস আলম যে বড় শপিং মলটা কিনেছে, ওইখানে সামনে বড় মাঠটা, ওইখানে প্রচুর বাঙালি কমিউনিটির লোকজন আসে। তো আপনি কি পরিমাণ আমাদের, মানে আইরনি, আপনি ভাবেন সিঙ্গাপুরে মানুষ কি পরিমাণ কষ্ট করে প্রবাসীরা দেশে টাকা পাঠায়, সে দেখতেছে যে এই প্রবাসীরা যে টাকা পাঠায় সেই টাকাই তো লুটপাট হয়েছে। সেই লুটপাট কইরা বাংলাদেশের ব্যবসায়ী নামে এই বদমাইশেরা সেখানে এত বিরাট সিঙ্গাপুরে শপিং মল কিনে ফেলছে, কিন্তু এই শপিং মলে তো তার অ্যাক্সেস নাই, ওটা অনেক দামি শপিং মল, মানে তার পয়সা বাংলাদেশে পাঠায়, আর বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে এরকম সেখানে মানে শপিং মল হচ্ছে। তো আমরা হলো আমাদের এই রেমিটেন্সের যে খাতটা প্রবাসীদেরকে নিতে, মানে প্রচুর মানুষ বলে ইন্ডিয়ান একটা লেবার পর্যন্ত বাংলাদেশের চেয়ে 1 লাখ টাকা বেতন বেশি পায় পাশের দেশ, অন্যান্য সব দেশে নেপালিয়ানরা পায়, ভুটানের লোকজন পায়, বাংলাদেশ কেন পায় না? কারণ বাংলাদেশের যেই লোকটা যায়, সে যায় শুধু এই যে ঘর মোছার জন্য, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কার্পেট পরিষ্কার করার জন্য। ইন্ডিয়া যেটা পাঠায় সে মিনিমাম ওয়েল্ডিং এর কাজ শিখিয়ে পাঠায়, অনেক কাজ শিখিয়ে পাঠায়। তো এই যে বাংলাদেশে এখন স্যার দেখবেন 3 দিনের একটা ট্রেনিং দেয়, এই যে আমাদের বিদেশে প্রবাসীদেরকে, বলেন তো 3 দিনে কে কি মানে ইঞ্জিনিয়ার হয়ে যাবে? এই 3 দিনের ট্রেনিং নিয়ে আবার 8,000 টাকা নেয় না 6,000 টাকা নেয়, এবং এখানে আর একটা ব্যবসা করে। এগুলো কি? বরং আমরা মিনিমাম 6 মাসে যদি একটা ট্রেনিং করতে পারি, যে কাউকে ওয়েল্ডিং এর কাজটা শিখিয়ে দেওয়া। বিদেশে টাইলসের কাজের প্রচুর দাম, বাংলাদেশে কেউ টাইলসের মিস্ত্রি না, সবাই হলো ওখানে টাইলসটা আগাই দেয়, কিন্তু মিস্ত্রিটা হলো ইন্ডিয়ান অথবা অন্য কোনো দেশের। কারণ আমি যদি আমার ভাইদেরকে টাইলসের কাজ শিখাইতে পারি, ওয়েল্ডিং এর কাজ শিখাইতে পারি, তাই তো সেখানে মিনিমাম 2 গুণ আর্ন করতে পারে, সেটাকে তো সে ওখানে মজমস্তি করে না, বাংলাদেশে পাঠায়। সুতরাং এই প্রবাসীদেরকে কিভাবে আমরা, এবং এটা আমি বারবার বলেছি, প্রবাসী মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়, এটাকে আসিফ নজরুল সাহেবের আইন মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড রাখতে হবে। উনি কি এমনিতেই আইন মন্ত্রণালয় নিয়ে প্রচুর ব্যস্ত, একজন ডেডিকেটেড ফোর্স এখানে নিযুক্ত করা ছিল, যাতে এই সময়টার মধ্যে প্রবাসীদের জন্য একটা ইম্প্যাক্টফুল কিছু করে ফেলতে পারে। না, সেটা করতে পারে নাই। আমরা মাস্টার্স একটা অ্যাসাইনমেন্ট করেছিলাম, অ্যাসাইনমেন্টটা ছিল
যে এই যে রাজনীতিবিদরা কথায় কথায় বলে যে ব্যবসায়ীরা রাজনীতিতে হস্তক্ষেপ করে, আর ব্যবসায়ীরা বলে রাজনীতিবিদরা হস্তক্ষেপ করে। আসলে কে কাকে হস্তক্ষেপ করে এটা বুঝবার জন্য মাস্টার্স, আমি যেহেতু নিজে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আমি আমার জেলায় 5 জন শীর্ষ ব্যবসায়ী আর 5 জন শীর্ষ রাজনীতিবিদের আমরা ইন্টারভিউ করেছিলাম যে আসলে বুঝবার জন্য। তো এই একই কথা, রাজনীতিবিদরা বলে যে ব্যবসা যদি সে ব্যবসা, তো আসলে সে ব্যবসায়ী তো না, ওই টেন্ডার টেন্ডার নেয়, এবারে দুই একটা প্রতিষ্ঠান করলে সেখান থেকে অন্যদেরকে দেয় কেন? এই যে বড় বড় মিছিল মিটিং, এই চাঁদাবাজির পাইপলাইনটা তৈরি না হলে সে পলিটিক্সটা করবে কেমনে? সুতরাং সে বিজনেসে আসতে চাইতেছে। আর তারা যখন বিজনেসে এন্ট্রি নিতেছে তখন রিয়েলি যে বিজনেসম্যান, যে ঢাকা ভার্সিটিতে বের হয়ে বিসিএস না দিয়ে গার্মেন্টস শুরু করছিল, আজকে যা স্পার্ক করছে, তারা তো ক্ষতিগ্রস্ত হইতেছে। তো তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা রাজনীতিতে চাইতেছেন কেন? ব্যবসায়ীরা যখন রাজনীতিতে চাইতেছে তখন রাজনীতি নষ্ট হইতেছে। বলে কি বলছে, আমরা রাজনীতিতে চাইতেছি। রাজনীতিবিদরা আইসা আমাদেরকে যখন খাইয়ে ফেলে তখন চিন্তা করি, পয়সা যখন দিবই তাইলে ওই দলের প্রধান রে দিই, এত পাতিরে দিয়ে লাভ কি? মানে হিসাবটা কিরকম, চেকস অ্যান্ড ব্যালেন্সের। তো আমাদের মনে হয় আপনারা যখন পলিসি অ্যাডভোকেসি করবেন, এইটা যদি আমরা করতে পারি যে ন্যূনতম এই চেইনটা ভাঙা যায় কিনা, তাইলে হয়তো দেশের যদি